যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ভারত পাকিস্তানে। শনিবার ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। জানান, দীর্ঘ কয়েক ঘন্টা আলোচনা শেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুদেশ। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। ডক্টর ফরিদুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ করতে ট্রাম্পকে হস্তক্ষেপ করতে হলো কেন? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই, এবং সেই সাথে একটি অনিশ্চয়তা দক্ষিণ এশিয়ার সমস্ত মানুষ তথা সারা বিশ্বের মানুষের জন্য যে একটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল, যে একটি সর্বাত্মক যুদ্ধে এই যুদ্ধটি রূপ নেয় কিনা, সেই জায়গা থেকে আপাতত একটু স্বস্তির নিঃশ্বাস আমরা সবাই ফেলতে পারছি। আর আপনার প্রশ্নের উত্তরে আসছি, যুক্তরাষ্ট্রকে কেন হস্তক্ষেপ করতে হলো, এই বিষয়গুলো যদি আমরা আলোচনা করি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিশ্লেষণের দাবি রাখে বিষয়টা। যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করার একটি মূল কারণ আমার বিবেচনায় যেটি আমি মনে করছি, কারণ ভারত যখন গত 6 তারিখে সরাসরি স্ট্রাইকটি করলো পাকিস্তানে, এবং পরবর্তী সময়ে পাকিস্তানে যখন ভারতকে কাউন্টার স্ট্রাইক করলো, এখানে আমরা দেখতে পেলাম যে এখানে পাকিস্তান কিন্তু নিজের শক্তিতে যতটুকু না শক্তিশালী, তার চাইতেও কিন্তু যে ব্যাপারগুলো বলা হয়েছিল, পাকিস্তান থেকে প্রায় 400 মতো ড্রোন ভারতে হামলা করেছে গত কালকেও, এই ড্রোন গুলো কিন্তু টার্কি থেকে সাপ্লাই করা। আবার অন্যদিকে পাকিস্তানের যে আপনার এন্টি শিপ মিসাইল সিস্টেম, তারপরে যে 10C, যে জেট বিমান সহ কামান যে ব্যবস্থাগুলো, সেগুলো কিন্তু চায়না থেকে সাপ্লাই করা পাকিস্তানের কাছে। এই জায়গা থেকে আমরা যেটা দেখতে পেয়েছি, এবং আমরা চীনের সরাসরি কোনো ভূমিকা না দেখলেও চীনের বিভিন্ন গণমাধ্যমের যে ভূমিকা, সেই ভূমিকাতে আমরা দেখেছি ভারত এবং পাকিস্তানের যে মধ্যে যে একটি সংঘাতময় পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তারা কিন্তু ভারতকে দোষারোপ করেছে এবং তারা বলেছে যে এইখান থেকে পাকিস্তানের আত্মরক্ষার একটি অধিকার রয়েছে। সুতরাং দুই দেশের শক্তির মধ্যে অনেকটাই ডিফারেন্স হচ্ছে। ভারত শক্তির দিক দিয়ে নিঃসন্দেহে পাকিস্তানের যেটা অনেক এগিয়ে আছে, কিন্তু দুটি কিন্তু পারমাণবিক শক্তির ধর দেশ, এটিকে আমাদের বিবেচনায় রাখতে হবে। এবং এই জায়গাটিতে কিন্তু এক ধরনের সমতা বিরাজ করে। এবং পাকিস্তানের পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছিল, যেটি চাইনিজ আপনার বিভিন্ন মিডিয়াতেও এসেছিল, যে পাকিস্তান প্রয়োজনে এই যুদ্ধে নিজেদের স্বার্থের প্রয়োজনে যে কোনো অস্ত্র ব্যবহার করতে তারা পিছপা হবে না। পাকিস্তানের পক্ষ থেকে এটি বলা হয়েছিল যে এই যুদ্ধে ভারতের বিপক্ষে বিজয়ী হতে হলে তারা যে কোনো অস্ত্রের প্রয়োগ করবে। সুতরাং এই যুদ্ধটি ভারত পাকিস্তান ছাপিয়ে প্রতিবেশী অন্য কোনো দেশগুলো এটা কোনো ফায়দা নিতে পারে কিনা, এবং সেরকম ক্ষেত্রে কিন্তু এটি শুধু দক্ষিণ এশিয়া বা এশিয়া নয়, সারা বিশ্বের জন্য একটি বড় ধরনের বিপর্যয় ডেকে আনার মতো একটা সুযোগ ছিল বলে যুক্তরাষ্ট্রকে এখানে আপনার অ্যাটেম্প নিতে হয়েছে। এবং এখানে আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প তার দায়িত্ব নেওয়ার পরে গাজায় যে হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধ বা ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ বিরতি নিয়ে অনেকদিন ধরে তিনি মেডিয়েশন করে যাচ্ছেন। সেই জায়গাটাতে তিনি সফল না হলেও এই জায়গাটাতে তিনি সফল হয়েছেন, কেন দুটি পক্ষের মধ্যে কিন্তু একটা আন্তরিক প্রচেষ্টা ছিল যে তৃতীয় পক্ষের মধ্যে যদি কোনো একটা ভালো মধ্যস্থতা হয়, তাহলে এই যুদ্ধবিরতি থেকে দুই পক্ষেই একটি যুদ্ধবিরতিতে যাওয়ার ক্ষেত্রে দুই পক্ষের একটি সম্মতি ছিল, সেটা একটি বড় বিষয় হিসেবে জি, ডক্টর ফরিদুল, তাহলে কি দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব নেবে যুক্তরাষ্ট্র? সেটি বলা যাচ্ছে না, কেননা যুদ্ধবিরতি হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প যে কথাটি বলেছে, এই যুদ্ধবিরতি অস্থায়ী নয়, একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এখানে ঘটেছে। এখন স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পক্ষের যতটুকু আগ্রহ থাকার বিষয় রয়েছে, আমি মনে করি ভারত এবং পাকিস্তান দুই পক্ষের মধ্যে নিজেদের মধ্যকার কূটনৈতিক সংলাপের মধ্য দিয়ে যেন ফার্দার এগুলো যেন এই ধরনের সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি না হয়, সেই বিষয়ে তাদের যদি নিজেদেরই মনোযোগী হওয়ার প্রয়োজন রয়েছে। কেননা ভারতের বোঝা উচিত যে ভারত যে আক্রমণ করেছে বা ভবিষ্যতে যদি কোনো ধরনের আক্রমণাত্মক নীতি পাকিস্তানের ক্ষেত্রে যদি তারা চালু রাখে, সেই ক্ষেত্রে পাকিস্তানও কিন্তু তাদের নিরাপত্তার স্বার্থে এবং জনগণের দিক থেকে অব্যাহত চাপের স্বার্থে কিন্তু সেখান থেকে তারা পিছপা হটবে না। সুতরাং এই দিক দিয়ে কাশ্মীর আনসেটেলড ইস্যু। সুতরাং সবকিছু মিলে তৃতীয় পক্ষের মধ্যস্থতা তো এত বছর হয়নি, সেটি আমার মনে হয় না যে সামনে খুব বেশি কিছু হবে, কিন্তু আমি মনে করি দুই পক্ষের মধ্যেই একটি কূটনৈতিক আলাপ আলোচনা সৃষ্টির একটি পরিবেশ তারা নিজেরাই সৃষ্টি করতে পারে। জি, যেমনটি বলছিলেন, তাহলে এর মধ্য দিয়ে কি এই অঞ্চলে এবং বৈশ্বিক রাজনীতিতে নতুন মেরুকরণ হলো কিনা? এই অঞ্চলে বা বৈশ্বিক রাজনীতিতে মেরুকরণের বিষয়টা আমরা যদি বলি, ডোনাল্ড ট্রাম্প নিঃসন্দেহে দাবি করতে পারেন যে তিনি যে মধ্যস্থতার বিষয় নিয়ে বা মধ্যস্থতার দিক থেকে নিয়ে তিনি এগোচ্ছিলেন হামাস ইসরায়েল বা ইউক্রেন রাশিয়া নিয়ে, এখানে ভারত পাকিস্তানের মধ্যকার একটি যুদ্ধবিরতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সফল প্রচেষ্টা সেটি বাস্তবায়ন হয়েছে। এবং ট্রাম্প নিজেও বলেছেন দুই পক্ষের মধ্যে যে শুভবুদ্ধির উদয় হয়েছে তার জন্য তিনি ধন্যবাদ দিয়েছেন। একই রকম বার্তাটি তিনি ইউক্রেন রাশিয়ার ক্ষেত্রে তিনি ব্যবহার করতে পারেন, যা হামাস ইসরায়েলের ক্ষেত্রে তিনি ব্যবহার করতে পারেন। আর বৈশ্বিক রাজনীতির ক্ষেত্রে যেটি আমরা মনে করছি যে ভারত পাকিস্তানকে নিয়ে তৃতীয় পক্ষ যদি কোনো ধরনের কোনো একটা পক্ষকে নিয়ে কোনো বাড়াবাড়ির চেষ্টা করে যায়, তাহলে সেই ক্ষেত্রে পক্ষে ভারত এবং পাকিস্তান উভয়েরই ক্ষতি হবে, দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নষ্ট হবে। এটি একটি বড় বার্তা
এবং আমি মনে করি ভারতের দিক থেকেও তারা যেমনটা চিন্তা করে পাকিস্তানে প্রথম স্ট্রাইক করেছিল, ভবিষ্যতেও যদি এই ধরনের স্ট্রাইক করতে যায় ভারতকে আমার মনে হয় যে আরো কয়েকবার ভাবতে হবে। একই রকম ভাবে পাকিস্তানের পক্ষ থেকে যে জঙ্গি গোষ্ঠীগুলো আছে তাদেরকে নিবৃত্ত রাখা এবং শান্তি কিভাবে বিরাজমান থাকে দুই পক্ষের মধ্যে, সেই বিষয়ে পাকিস্তানের দিক থেকেও কিন্তু একটি চেষ্টার প্রয়োজন রয়েছে। জি, ডক্টর ফরিদুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।